প্রথম প্রতিরোধ যে মিছিল অথবা বিক্ষোভ যেটাই বলি সেটি কিন্তু শুরু হয় 16ই জুলাই এবং সেই আলোচিত স্থান এই বিএনএস সেন্টার এলাকায়। এবং এই প্রথম মিছিলের যারা নেতৃত্ব দানকারী আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলতে চাচ্ছি যে কি হয়েছিল 16ই জুলাই 2024 সালে বিএনএস সেন্টার এলাকায়। দেখেন 15 জুলাই তো আমরা ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম শুধু বোঝার জন্য যে আন্দোলনের গতিপথটা কোন দিকে যাচ্ছে। এটা কি শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক আন্দোলন থাকবে নাকি এটাকে আরও বড় আকারে ধারণ করবে এরকম একটা জিনিস বোঝার জন্য। কিন্তু গিয়ে সেদিন আনফর্চুনেটলি আমরা যেটা হয় যে আপনারা দেখেছেন যে ভিসি চত্বরে আমরা মার খাই এবং তখন চোখের নিচেটা আর কি আমাদের ফেটে যায়। সো আমি যখন পরে আমরা সবাই আর কি ওই দিন মোটামুটি আমাকে রেস্কিউ করে ওই জায়গা থেকে নিয়ে আসা হয় এবং উত্তরাতে আমাদের 2018 থেকে যেহেতু উত্তরায় আন্দোলনটাকে আমরা আর কি সবসময় উত্তর আন্দোলন তো মানে করে এসেছি এবং সকলকে নিয়ে আন্দোলন করি, তো আমাদের পরিচিত ছিল এলাকাটা, তাই আর কি আমরা চেয়েছি উত্তরা থেকে আন্দোলনটা দাঁড় হোক। সো রাতের বেলা আমাকে কয়েকজন জুনিয়র বললো যে ভাই কালকে হয়তো আমরা নামতে পারি। আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যেহেতু এখানে মাইর খেয়েছি, পরের দিন নামবো কি নামবো না, কিন্তু একটা জেদ কাজ করছিল যেহেতু মাইর খেয়েছি তাহলে আসলে নামা উচিত। এবং সেই দিক বিবেচনা করে আমরা যেটা করি যে সবাই একটা কল দেই, মানে কারোর সাথে খুব বেশি ডিসকাশন করে যে করেছি না, আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে জুনিয়ররা মিলে বলেছি যে ওকে আমরা নেমে যাই। সো আমরা বললাম যে 16 তারিখ আমরা নামবো আর কি। আমাদের প্রথমত প্ল্যান ছিল 10টা, পরে হচ্ছে 11টা, এইভাবে প্ল্যান করে আর কি। পরে আমরা ফিক্স করি যে 11টাতে আমরা নামবো। আমরা যখন 16 তারিখ এখানে আসি, 16 তারিখ আমার মনে আছে আমরা ঠিক এই যে এই ওভারব্রিজটা দিয়ে নিচে নামছিলাম, তখন দেখতে পারি ঠিক এই জায়গাটাতে এখানে হচ্ছে যে আপনার যুবলীগের কয়েকজন বসে আছে আর কি। তো আমাদের প্রথম যে প্ল্যানটা ছিল আমরা বিএনএস দিয়ে বের হবো একটা মিছিল নিয়ে, কিন্তু আমাদের সাথে মানুষজন খুব কম, 30 জন। আমরা কি করবো সেটা বুঝি নাই। তখন আমরা বললাম তাহলে এক কাজ করি, আমরা হচ্ছে যে এদিক দিয়ে বের না হয়ে আমরা একটু লোকজন জোগাড় হয় এরকম একটা অবস্থা করি। সো আমরা যদি একবার রাস্তাটা প্রদক্ষিণ করতে পারি, কিছু কিছু মানুষ যারা আন্দোলনে আমাদের সাথে যুগ হতে যাচ্ছে তারা আমাদের সাথে এসে যাবে। তখন আমরা প্ল্যান করি আর বিএনএস দিয়ে আমরা বের হবো না, এদিকে যেহেতু যুবলীগ আছে সেটা একটা বিষয় আছে। সো তখন আমরা প্ল্যান করি যে আমরা ওই দিক দিয়ে ঘুরে চলে যাব। আমরা ওই দিক দিয়ে ঘুরে বলতে যে একদম হচ্ছে আপনার আজমপুর দিয়ে বের হবো আর কি। সো যখন আমরা আজমপুর দিয়ে বের হওয়ার প্ল্যান করি, কারণ ওখানে পুলিশ নাই, এখানে পুলিশও ছিল এবং হচ্ছে যুবলীগও ছিল। তারপরে আমরা হচ্ছে প্রায় প্রথমে 30 জন, আস্তে আস্তে এটা ঘুরে দাঁড়াতে দাঁড়াতে দেখা যায় যে প্রায় 100 জন 150 জনের মতো হয়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে আমরা যখন আজমপুরে উঠবো ঠিক সেই মুহূর্তে আমরা শুনতে পারি যে আপনার রাজুকের সামনে একটা ককটেল ফাটানো হয়েছে আর কি। এবং সেই সাউন্ডটা আমরা বুঝে যাই যে কিছু জায়গা থেকে আমাদের ভাইরা নামার চেষ্টা করতেছে। তো আমরা আজমপুরের যে মাঝখানের যে বিআরটিএ বাস স্ট্যান্ড আছে ওখানে দাঁড়ায় কতক্ষণ স্লোগান দিতে থাকি, প্রায় 200-300 জন হওয়ার ট্রাই করি যে এতগুলো মানুষ নিয়ে যাব। 150-200 মানুষ হওয়ার পর আমরা আসলে মাঝখানের রাস্তাটা দিয়ে বিআরটিএর যে লেনটা, এই লেনটা দিয়ে আমরা হেঁটে আসতে থাকি এবং মিছিল করতে থাকি। ঠিক আমরা যখন এই যে ফ্লাইওভার, এখানে একটা ব্যাপার হচ্ছে আমরা আগে আন্দোলন করতাম হচ্ছে হাউস বিল্ডিংয়ে, কিন্তু এই ফ্লাইওভারটা হয়ে যাওয়ার পরে আর কিন্তু আমরা হাউস বিল্ডিংয়ে করি না, আমরা এসে বিএনএসটাকে দাঁড় করি। সো এই ব্রিজটা একটা তাৎপর্যপূর্ণ জায়গা আমাদের, এবং যুবলীগ এখানে দাঁড়িয়ে আছে এবং যুবলীগকে আমাদেরকে প্রতিহত করা লাগবে, না হলে আমরা মাছ ধরতে পারবো না। তাই আমরা এই মাঝপথ দিয়ে আসা শুরু করে দিই। যখন আসি ঠিক এই জায়গাতে কিছু মানুষ ছিল যারা হচ্ছে বারবার চেয়েছিল যে আমাদের উপর অ্যাটাক করবে, এবং যুবলীগের কয়েকজন ছাত্র আসতেছে এটা দেখে কয়েকজন আমাদের দিকে লাঠি সোটা নিয়ে তেড়ে আসতে থাকে। ছাত্ররা কিছু মানুষ ধাওয়া দেওয়ার পরে ওরা কয়েকজন চলে যায়, এবার 4-5 জন আমাদের সাথে কিন্তু একদম লাঠি সোটা নিয়ে আসে, এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে ওর কাছে পিস্তলও ছিল। ও হচ্ছে যে আমাদের উপর পিস্তল দিয়ে অ্যাটাক করার একটা সম্ভাবনা। ছাত্র জনতা যখন দেখলো একদিক দিয়ে আমরা আহতদের উপর আবার যুবলীগ অ্যাটাক করতে আসতেছে, ওরা একদম ওদেরকে একটা রোশন হলে ফেলে দেয়। ছাত্রদের সাথে সাথে এখানে বড় ব্যাপার হচ্ছে মাঝখানে হচ্ছে একটা আপনার ওভারব্রিজ, এই সাইডে হচ্ছে যুবলীগ, এদিক দিয়ে আমাদের মিছিল আসতেছে, এই দিক দিয়ে রাজুক, আর এই সাইড দিয়ে একটা ইউনিভার্সিটি। সো ওরা দেখতেছিল না এখানে কতগুলো মানুষ। ঠিক 2-3 জন যুবলীগ যখন আমাদের সাথে ফাইট করতেছে, এই মুহূর্তে সবাই মিলে ওদেরকে একটা ধাওয়া দেয়, এবং ঠিক এই ব্রিজের নিচে এখানে হচ্ছে আপনারা দেখেছেন ছাত্র জনতার রোশন হলে পরে একজন যুবলীগ কর্মী, তাকে মোটামুটি ছাত্র জনতার রোশন হলে পরে একটু আহত হওয়ার পরে ওকে হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়। এবং 16 তারিখ যেটা হয়, আমরা উত্তরা দেখেছেন যে 16 তারিখ আমরা আসলে ছাত্র জনতা মাঠ দখল করে নিয়ে নেয়, এবং হচ্ছে যে মানে বলা চলে যে মানে পুরো জিনিসটাকেই হচ্ছে যে আমরা একদম দখল করে আর কি আমরা পুরো জায়গাটাকে নিয়ে ফেলি। কোনো সাংবাদিকের ব্যাকআপ পাবো সেটা আমরা জানতে পাই না, বাট রাতে যখন যাই তখন আমরা আবার দেখতে পাই যে কালের কণ্ঠ থেকে একটা পুরো প্রতিবেদন আমাদের, এবং আমরা নিজেরাও ছিলাম না আমরা কিভাবে আন্দোলনটা করেছি। রাতে কালের কণ্ঠ থেকে বুঝতে পারি যে আচ্ছা ওকে আন্দোলনটা হয়তো এইভাবে হয়েছিল। ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা কোনো আশা নিয়ে আসি নাই, কারণ সাংবাদিকরা আমরা জানি একটা ব্ল্যাকআউটে ফেলে দেয়। তো এই যে ব্ল্যাকআউটে ফেলার যে একটা আমার নীলনকশা আগে হতো, আমরা ভেবেছি এরকমটাই হবে, কিন্তু জনতার জন্য তো মাঠে আসা লাগবে। ছাত্র জনতার উপর যেভাবে অ্যাটাক হয়েছে এই জন্য আমরা মাঠে এসেছিলাম। মিডিয়া আসলে কভারেজ করতেছে না সেটা আমাদের জানা ছিল না, ইভেন আমরা কোনো মিডিয়ার সাথে আগে থেকে যোগাযোগও করতে পারিনি এই সময়টাতে গিয়ে। 15 তারিখ আসলে যেই ব্যাপারটা হয় যে আমরা খুবই আনপ্ল্যান্ড একটা ব্যাপার,
আমরা সকালে উঠে ভার্সিটির দিকে যাওয়া শুরু করি, তখন আসলে শুনতেছি যে আমরা ঢাকা ইউনিভার্সিটি সেখানে মল চত্বরে ছাত্র জনতা একসাথে গ্যাদার হয়েছে। তারা আগে আমাদের উপরে যে হামলাগুলো হচ্ছে, কোটা বিরোধী আন্দোলনকারীদের উপর যে হামলাগুলো হচ্ছে তার বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল করবে এবং একটা অবস্থান কর্মসূচি পালন করবে। সো আমরা খবর পেয়ে আমাকে তখন জানায় লাবিব ভাই যে আয় ওইখানে চলে আয়। সো তখন অলরেডি আরও কিছু জায়গায় যেমন বসুন্ধরায় নতুন বাজারের ওইখানে ব্লক করা হয়ে গেছে, বসুন্ধরা কুড়িলের ওইখানে আইইউবি, এআইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি তারা ওইখানে ব্লক করছে। সো আমরা প্রচণ্ড রকমের জ্যাম পাই, সেখান থেকে আমরা ভেঙে মেট্রো রেল হয়ে আবার মিরপুর যাই। আমরা মিরপুর গিয়ে মেট্রো রেল থেকে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে যাই। যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পৌঁছাই ততক্ষণে দেখি যে অলরেডি আমাদের কয়েকজন সহযোদ্ধা, আমার শ্রদ্ধেয় বড় ভাই লাবিব ভাই, আরিফিন রাফি ভাই, তাদের উপর একচোট হামলা অলরেডি হয়ে গিয়েছে এবং লাবিব ভাইয়ের চোখের নিচে বেশ ভালো একটা ক্ষতস্থান তৈরি হয়েছে। এবং ওর পরে যেটা হয় যে ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন এলাকায় তখন আন্দোলনকারীরা ছড়িয়ে যায়। ছড়িয়ে যাওয়ার পরে আমরা সেখান থেকে চলে যাই হচ্ছে ইয়ার দিকে, ঢাকেশ্বরী মন্দিরের ওই সাইডটায় লাবিব ভাইয়ের চিকিৎসার জন্য। তারপরে আমাদের যেটুকু খোঁজ ছিল যে না, আমরা আবার ঢাকা ইউনিভার্সিটিতে যাব এবং আমরা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করব। কিন্তু আমরা ততক্ষণে খোঁজ পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির ভেতরে বহিরাগত অনেক মানুষজন নিয়ে আসছে ছাত্রলীগরা, এবং ছাত্রলীগরা নিয়ে এসে তারা রামদা এবং বিভিন্ন রকমের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেইখানে একসাথে একত্রিত হচ্ছে। সো এই অনুযায়ী আমরা পরে ওখান থেকে মুভ করি ঢাকা মেডিকেলের ওখানে। তখন দেখি ছাত্রলীগের একটা বড় মিছিল, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম যেহেতু আমাদের সাথে কিছু আহত সহযোদ্ধা আছে, লাবিব মোহান্নাদ ভাই আছে, আরিফিন রাফি ভাই আছে, যারা আহত, যাদের দেখলে বোঝা যাচ্ছে যে এরা আন্দোলনে ছাত্রদের পক্ষে হয়ে আসছে। সো আমরা প্রায় ভয় পাচ্ছিলাম এবং আমার খেয়াল আছে একটা রিক্সার মধ্যে হুট লাগায় তাদেরকে কোনো রকম ঢেকে তারপরে দুজনকে সিএনজিতে করে মেট্রো রেলের স্টেশনে নিচে নিয়ে যাওয়া হয় এবং তারপরে আমরা সেখান থেকে আবার একত্রিত হই মেট্রো রেলের স্টেশনের নিচে এবং আমরা উত্তরায় ব্যাক করি। উত্তরায় ব্যাক করে লাবিব মোহান্নাদ ভাইয়ের যেহেতু চোখের নিচে ক্ষত ছিল, আমরা শেষ পর্যন্ত তাকে নিয়ে আসি বাংলাদেশ মেডিকেলে। এবং তখন পর্যন্ত আমরা পরে কী কার্যক্রম হবে এটা নিয়ে আমাদের তখন পর্যন্ত মাথার ভেতরেও কোনো মানে ইমপ্লাইডলিও কোনো চিন্তাভাবনা ছিল না যে কালকে আমরা মাঠে নামবো কিনা, এই অনুযায়ী কিছু করবো কিনা, এর বিরুদ্ধে কোনো কিছু করবো কিনা উত্তরায়, সেরকম কোনো পরিকল্পনা আমাদের মাথায় ছিল না। ঠিক আমার খেয়াল আছে 10টা কিংবা 10:30 বাজে আমরা লাবিব মোহান্নাদ ভাইকে নিয়ে আমরা ওখান থেকে বের হয়ে যাই। বের হয়ে আমরা যে যার মতো বাসায় নিরাপদে পৌঁছানোর পরে তখন আসলে আমাদের মাথার ভিতরে জাগে যে আমরা কি মার খেয়ে শুধুমাত্র চলে আসবো? আমাদের ভাইরা যে সারা দেশ জুড়ে ছাত্রলীগের অবর্ণনীয় আক্রমণের শিকার হচ্ছে, সেটা কি আসলে এমনিতেই আমরা ছেড়ে দিব? এমনিতেই কি আমরা কোনো প্রতিবাদও জানাবো না? তখন আসলে আমাদের ভেতরে একটা গ্রুপ খোলা হয় এবং গ্রুপের ভিতরে আলাপচারিত হয় যে আমরা আসলে কীরকম কী করতে পারি। আমরা কি অনলাইন প্রেজেন্সের মধ্যে যাবো, আমরা কি অনলাইন অ্যাক্টিভিটিসের মধ্যে যাব, নাকি আমরা আবার 2018 বা 2020 সালে উত্তরায় যেমন মাঠে আমরা নেমেছিলাম তেমনিভাবে আমরা আবার মাঠে নামবো? তো তখন আসলে আমাদের হয় যে ভাই যা হবে দেখা যাবে, কিন্তু আমরা আবার মাঠে নামছি। এবং সেই দিনই আসলে একটা প্ল্যান হয় যে আমরা কীভাবে 16 তারিখ নামতে পারি মাঠের মধ্যে। তো তখন প্ল্যানটা ছিল খুবই র্যান্ডমলি, আমরা খুব একটা বেশি পরিকল্পনা করি না। আমরা শুধু জানতাম যে আমরা আগামীকাল সবাই সবার মতো করে পোস্ট করবো যে আগামীকাল 16ই জুলাই আমরা উত্তরার বিএনএস সেন্টারে আবার নামছি। আমাদের আন্দোলনের পূর্বস্থান আগে হাউস বিল্ডিং ছিল, এখন সেটা একটু পেরোয় বিএনএস সেন্টার, সেই জায়গায় আমরা নামবো। এবং আমাদের পরিকল্পনা ছিল যদি লোক বেশি হয় তাহলে আমরা একটা মিছিলের দিকে যাব, এবং লোক যদি কম হয় তাহলে আমরা এখানে একটা মানববন্ধন করব। কিন্তু যখন আমরা 16ই জুলাই সকালের দিকে নামি, আমাদের 2টা স্পট ছিল, একটা হচ্ছে 7 নম্বরের দিকে এবং আরেকটা ছিল হচ্ছে উত্তরের 6 নম্বর সেক্টরে, এখানে রাজুক কলেজকে কেন্দ্র করে। দুই দিক থেকে যখন মিছিল আসা শুরু করে, একদম শুরুর দিকে আমরা দেখতে পারি যে যুবলীগের কিছু কর্মী বিএনএসের নিচে অবস্থান নিয়েছে এবং তারা আমরা খোঁজ পাই যে 6 নম্বর রাজুকের সামনে একটা ককটেল বিস্ফোরণ হয়েছে। এবং ককটেল বিস্ফোরণের মধ্যে আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদের আরও লোকজন চারপাশে ছড়ায় আছে, আমরা এখন একীভূত হতে হবে এবং সেই জিনিসটাই আমরা করার চেষ্টা করছি। এর মধ্যে লাবিব ভাই যেটা করে যে তিনি জনসংযোগের একটা ব্যাপার করতে চাইছেন। যখনই দেখছেন যে বিএনএসে যুবলীগের কিছু কর্মী এখানে অবস্থান করতেছে প্রায় অস্ত্রশস্ত্র নিয়ে এবং আক্রমণাত্মক একটা ভাবে, উনি করেছেন কি, উনি এখান থেকে উত্তর হাই স্কুলের সামনে 7 নম্বরের ভেতরে বিভিন্ন জায়গায় গিয়ে একটা মিছিলের কথা চিন্তা করেছেন যে যাতে জনসংযোগ হয় এবং মানুষজন যাতে জানতে পারে যারা ছড়ায় ছিটায় আছে সেই মানুষগুলোকে যাতে একীভূত করা যায়, এবং সেই প্রচেষ্টাতে তিনি সফল হয়েছেন। এবং উত্তর হাই স্কুলের সামনে থেকে সেই মিছিলটা আজমপুরে আসে, আজমপুরে এসে তারা একটা মোটামুটি করে। ততক্ষণে আমাদের কাজ ছিল আমরা 6 নম্বরে যেই মানুষগুলো আছে আমরা সবাই একীভূত হব এবং 6 নম্বর আজমপুর যে মসজিদটা আছে তার পিছনে আমরা জড়ো হব। এবং একই সাথে এই জায়গাটাতে আমরা পার্টিকুলারলি সফল হয়েছি। লাবিব মোহান্নাদ ভাইরা আজমপুর থেকে মিছিল নিয়ে এই পাশে এসে পড়ে বিএনএসের দিকে, এবং তখন যুবলীগের সাথে একটা মোটামুটি হাতাহাতি ধস্তাধস্তির মতো হয়ে যায়। এবং এর মুহূর্তে আমরা যতটুকু জড়ো হচ্ছিলাম উত্তর আজমপুর মসজিদের পেছনে, আমরা তখন একীভূত হয়ে আমরা এই পাশ থেকে মুভ করা শুরু করি। এবং আমরা যতক্ষণে বিএনএসের দিকে আসি তখন দেখি যে অলরেডি হাতাহাতি শুরু হয়ে গেছে এবং যুবলীগের অনেকে আহত হয়েছে আমাদের ছাত্র ভাইদের দ্বারা।
তারা নৃশংস হামলা করার চেষ্টা করেছিল এবং আমরা এখনও জানতে পারি যে তাদের কাছে অনেক রকম প্রাণঘাতী মারণাস্ত্র ছিল। এবং তারপরেই আসলে যেটা হয় সেটা আসলে সবারই জানা, আমরা 16ই জুলাই উত্তরা রাজপথটা দখল নিতে সক্ষম হই। সেদিন আমাদের পুলিশও ছিল না এবং পুলিশকেও আমরা মোটামুটি যতটুকু এখান থেকে বের করে দেওয়ার তা দিয়ে মোটামুটি বিকেল পর্যন্ত আমরা এই উত্তরা রাজপথে অবস্থান করি। প্রথমত 15 তারিখে যদি আমি বলি, আমার ভাইরা যখন মায়ের খায় তখন আসলে তার আগ পর্যন্ত আমার ফেসবুকটা ডিঅ্যাক্টিভেট থাকে। আমি বাংলাদেশে ঘটে যাওয়া সেই গল্পগুলো থেকে আমি একটু বিচ্ছিন্ন ছিল কোনো পার্সোনাল একটা কারণে। যখন আমরা শুনতে পারি যে আমাদের কিছু কাছের ভাই ব্রাদাররা ঢাকা ভার্সিটি থেকে মায়ের খেয়ে আসে, তখন আসলে নিজেকে আর সামলাতে পারিনি। ফেসবুক ওপেন করে দেখি এই মায়ের খাওয়ার পরিমাণটা বাড়ছে, ঘন্টায় ঘন্টায় এর পরিমাণটা বাড়তে থাকে। এবং তখনই আমি অন্তত আমি ভার্সিটির কিছু বন্ধুবান্ধব মিলে আমরা ডিসিশন নিই, না 16 তারিখ কিছু করতে হবে। তখন তাৎক্ষণিকভাবে আমরা 18 আন্দোলনে বা 20-এর আন্দোলনে যে ফেসবুক গ্রুপগুলো ছিল বা যাদের সাথে আন্দোলন আমরা করতাম তাদের সাথে যোগাযোগ করি, ভাই আপনাদের 16 তারিখ নিয়ে প্ল্যান কী। তারাও আমাদের সাথে কথা বলে যে আমরা 16 তারিখ নিয়ে চিন্তা করছি। এই ফলশ্রুতিতে আমরা 16 তারিখে একটা প্ল্যান সাজাই যে আমাদের কিছু ভাই ব্রাদাররা জমজম অবস্থান করবে। জমজম থেকে আমরা হাউস বিল্ডিংমুখী হয়ে একটি মিছিল নিয়ে আমরা মাঠ দখলের চেষ্টা করব। আমার সেদিন আসতে কিছুটা দেরি হয়। আমি আস্তে আস্তে তখন দেখি যে আমাদের মিছিলটা অলরেডি চলে আসছে হাউস বিল্ডিং পর্যন্ত। আমি হাউস বিল্ডিং থেকে মিছিলে জড়ো হই। যখন জড়ো হয়ে আপনার বিএনএস ক্রস করি, তখন দেখি যে যুবদলের কিছু লোকজন এবং ছাত্রলীগের কিছু লোকজন 6 নাম্বার থেকে ঢোকার চেষ্টা করছে। তাদের সাথে পাল্টা হামলাও হয়। আমাদের সেখানে ছাত্রলীগের কিছু ব্যক্তি আহত হয় এবং যুবলীগের কিছু ব্যক্তি আহত হয়। ছাত্ররা তখন তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ মাঠটা দখল করে ফেলে। রাজু মডেল কলেজ আছে, উত্তরা মডেল কলেজ আছে, হাবিবুল্লাহ, মাইলস্টোন এবং বিভিন্ন ইউনিভার্সিটি মিলে উত্তরার এই বিএনএস সেন্টারে মাঠটা দখল করে ফেলে। এবং সেদিন সম্পূর্ণভাবে পুলিশও কোনো প্রকার আমাদের মাঠ ছাড়া করতে পারেনি এবং সম্পূর্ণভাবে আমাদের আন্দোলনটা সেদিন সফল করে যায়। এবং তার ফলশ্রুতিতে আমরা যখন 17 তারিখ গ্যাপ দিয়ে, 17 তারিখ ছুটি ছিল, 18 তারিখ যখন আমরা উত্তরা মাঠে আবার অবতরণ করি, আমরা কল্পনাও করতে পারিনি 18 তারিখের অবস্থানটা এতটা ভয়ানক এবং ভয়াবহ হবে। আমরা জমজম থেকে যখন একটি মিছিল নিয়ে আসতে চাই, তখন দেখি পুলিশের কিছু গাড়ি আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, বাট আমরা সেইগুলোকে পাত্তা দিইনি। কারণ আমাদের ধারণা ছিল না, কারণ উত্তরার যারা আন্দোলন করেছে তারা কখনো উত্তরায় কোনো বিস্ফোরণ হচ্ছে কিংবা কেউ গুলি করছে এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অচেনা বা অজানা বলতে পারেন। আমরা জানি পুলিশ আমাদের সাথে উত্তরার আন্দোলনে পুলিশ আমাদের সাথে সম্পূর্ণ বন্ধুসুলভ আচরণ করেছে সবসময়। যখন আমরা দেখি 7 নাম্বার থেকে যখন আমরা মিছিল নিয়ে বিএনএস সেন্টারে আসার চেষ্টা করি, তখনই আমাদের সামনে একটা ককটেল ফেলে এবং তখন বুঝতে পারি যে আন্দোলনটা কতটা ভয়াবহ হচ্ছে। এবং সারাদিন সেদিন আন্দোলনে সারাক্ষণ দৌড়ের উপরে ছিলাম, সামনে যাওয়ার যতটুকু চেষ্টা করছি আবার পিছনে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহর সাথে সবসময় কমিউনিকেট করছি যে আল্লাহ তুমি আমাদের দেখে নিও এবং আমার যেই ভাইদের রক্তটা চলে গেছে সেই ভাইদের রক্তের প্রতিদানটা তুমি দিও। এবং সেদিন এমন একটা পরিস্থিতি ছিল যে লাশগুলো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছিল, কান্না ছাড়া নিজেকে আটকানোর আর কোনো অবস্থান ছিল না আমাদের কাছে। তখন কিছুটা সময় পর 2টা বাজে আমি যখন বিএনএস আসি, বিএনএস আমাদের একটা স্যার আমাকে বলে শান্ত মরিয়মের একজন শিক্ষার্থী মারা যায়। আমরা বিষয়টা বিশ্বাস করতে পারিনি, কেন এই প্রোপাগান্ডাগুলো তো আগেও বিগত দিনেও চলতো। যখন শিওর হয়ে যায় তখন জানতে পারি যে আসলে মারা যায়নি। তারপর থেকে যতগুলো মারা যাওয়ার খবর শুনেছে সেগুলোকে আমি মনে করেছি প্রোপাগান্ডা হিসেবে। আমি তো তার ফলশ্রুতিতে আমি আগানোর চেষ্টা করেছি এবং সামনে যাওয়ার চেষ্টা করেছি। পুলিশের যে হুমকি ছিল, পুলিশের যেভাবে গুলি করছিল, বর্ষণ করেছিল, হঠাৎ করে 2:30 নাগাদ আমার সাইডের একটা ছেলে সরাসরি গুলিকে স্পট ডেট হয়ে যায়। তখন আমি বুঝতে পারি যে না, পুলিশ রিয়েল বুলেট ছাড়ছে। এবং তখন আমার আন্দোলনের প্ল্যান বা আন্দোলনের যে মুহূর্তগুলো পাল্টে যায়। আমি সাথে সাথে মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য। যদি আমি আজকে এখানে মরে যাই, আমি হয়তো বা শেষ নামাজটা পড়তে পারি। আমি মসজিদে যখন নামাজ পড়ি, উজু করছি, উজু করার সময় রাজুক স্কুলের সামনে দিয়ে 4টা লাশ একসাথে একের পর এক 4টা লাশ চলে যায় আমার চোখের সামনে। তারপরে পরবর্তীতে আন্দোলনের ভয়াবহতা তো সবাই আমরা জানি এবং যতটুকু চেষ্টা করেছি মাঠ দখলের, ততটুকু মাঠ দখল করতে পেরেছি। বিভিন্ন মসজিদ থেকে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে, মসজিদে নামাজ পড়তে যেতে দেয় নাই, মসজিদ থেকে মাইকিং করতে দেয় নাই। এবং সাধারণ জনগণ যখন দেখেছে ভয়াবহতাটা বেড়েছে, আমাদের সাথে সাধারণ জনগণও একসাথে সম্মিলিত হওয়ার চেষ্টা করেছে এবং পুলিশের আগ্রাসী মনোভাবটা 4টার পর আরও বেড়ে গেছে। তখন শহীদ মুগ্ধ ভাই মারা যায়, এর আগে মোখলেসুল ভাই মারা যায় এবং আমাদের চোখের সামনে। এবং পরবর্তী অবস্থানটা আমি যখন 18 তারিখ রাত্রে বাসায় যাই, মুগ্ধ ভাই আমার ক্লোজ বড় ভাই,
আমি যখন বাসায় যাই আমার একটা ফ্যামিলি মেম্বার আমাকে ফোন দিয়ে জানায় যে মুগ্ধ মারা গেছে, শহীদ হয়ে গেছে। আমি তখন ছিলাম উত্তর 18 আসনের বর্তমান এমপি, তৎকালীন এমপি খসরু চৌধুরীর বাসার সামনে, আমার বাসাটা সেই দিক ওদিকে, এবং তখন আমি এক নজরে বসে পড়ি, কারণ আমার দাঁড়ানোর সক্ষমতাটা ছিল না, পা ফুলে গিয়েছিল। এবং পরবর্তীতে অবস্থানগুলোকে পরের দিন মুগ্ধ ভাইয়ের জানাজা হয় এবং 19 তারিখ উত্তরায় যেই আন্দোলনের যে পরিস্থিতিটা ঘটে এবং পরবর্তীতে কারফিউ এবং এক পর্যায়ে আমরা 5ই আগস্ট পেলাম স্বাধীনতা। সেই স্বাধীনতাটা আমার মনে হয় যে আল্লাহর কাছে এই মানুষগুলো, এই নিপীড়িত নির্যাতিত মানুষগুলোর দোয়া এবং একান্তভাবে চাওয়া ছাড়া এই স্বাধীনতাটা আসলে অর্জন হতো না।